একটা ছোট্ট গ্রামের ধুলোমাখা রাস্তায় যখন এক কোটিপতি ছেলের গাড়ি থামল, তখন গ্রামের লোকেরা ভাবল এবার বুঝি তাদের ভাগ্য বদলে যাবে। কিন্তু কেলি জানত না যে এই ছেলেটি শুধু ফ্যাক্টরি লাগাতে আসেনি, সে এসেছে একটা পুরনো ভাঙাচূড়া প্রতিশ্রুতি পূর্ণ করতে। আর যখন সে গরিব এক বাবার সামনে দাঁড়িয়ে বলল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তখন পুরো গ্রামের মানুষের চোখে অবিশ্বাস আর বিস্ময় মিশে গেল। কিন্তু যখন সত্যিটা বেরিয়ে এলো, যখন জানা গেল এই বিয়ের পিছনে লুকিয়ে আছে একটা ছোট্ট মেয়ের দেওয়া খাবারের টুকরো আর একটা ছেলের হৃদয়ে জমে থাকা কৃতজ্ঞতার গভীর ঋণ, তখন গ্রামের প্রতিটি চোখ ভিজে উঠল। কারণ এই গল্প শুধু ভালোবাসার নয়, এটা একটা ছোট্ট দয়ার কি অসম্ভব বড় ফল হতে পারে তার জলজলে প্রমাণ। ফ্যাক্টরি লাগাতে আসা কোটিপতি ছেলেটি গরিব মেয়ের সঙ্গে যা করল, সত্যি জেনে পুরো গ্রাম কেঁদে উঠল। বন্ধুরা, এটা একদম সত্যি গল্প সিলেটের কাছে অবস্থিত ছোট্ট গ্রাম হরিপুরের, যেখানে রমেশচন্দ্র একসময় গ্রামের ভালো কৃষকদের মধ্যে গণ্য হতেন। কিন্তু ভাগ্য এমন পাল্টা খেল যে ঋণ বাড়তে থাকল আর তাকে তার পুরো জমি বিক্রি করতে হলো। এখন তার কাছে শুধু একটা ছোট্ট ঘর বাকি ছিল, আর সেই ঘরেই তার একমাত্র মেয়ে অনন্যা থাকত। অনন্যা খুব সরল, বুদ্ধিমতী এবং পরিশ্রমী মেয়ে ছিল। সে বাবার অবস্থা দেখে সব সময় চুপ করে থাকত। তার নিজের স্বপ্নের চেয়ে বাবার চিন্তা তাকে বেশি কুড়ে কুড়ে খেত। গ্রামে অনন্যার বয়সের প্রায় সব মেয়েরই বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু অনন্যার বিয়ে এখনো হয়নি, কারণ শুধু একটাই, ঋণ। অনেকবার সম্বন্ধ এসেছিল, কিন্তু কোনো সম্বন্ধই ঠিক হয়নি। কখনো এমন পুরুষ হতো যার আগে থেকেই বিয়ে হয়ে গিয়েছিল, কখনো বয়সে অনেক বড় হতো, আবার কখনো শুধু লোভে সম্বন্ধ করত। রমেশচন্দ্র মেয়ের জীবন নষ্ট করতে চাননি, তাই প্রতিবার এমন সম্বন্ধ তিনি প্রত্যাখ্যান করে দিতেন। গ্রামের কিছু লোক তার এই সিদ্ধান্তের প্রশংসা করত, কিন্তু অনেকে কথাও বানাত। কেউ বলতো এত ঋণ তবু নাক দেখাচ্ছে। অনন্যা এসব শুনত ঠিকই, কিন্তু কখনো কিছু বলতো না। অন্যদিকে শহর ঢাকায় একজন লোক থাকতেন যার নাম ছিল আরিফ খান। আরিফ দেশের বড় উদ্যোগপতিদের মধ্যে গণ্য হতেন। তার অনেক কোম্পানি ছিল, সে কোটি কোটি টাকার ব্যবসা সামলাত, আর ঢাকায় তার একটা বড় বাংলো ছিল। কিন্তু তার জীবনের শুরু এত সহজ ছিল না। একদিন আরিফ তার অফিসে বসে কাজ দেখছিলেন, তখনই তার ম্যানেজার সোহেল তার কেবিনে এলো। স্যার, যদি আপনি অনুমতি দেন তাহলে একটা কথা বলতে চাই, সোহেল আস্তে করে বলল। আরিফ ল্যাপটপ থেকে চোখ তুলে তার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ সোহেল, বলো কি ব্যাপার। সোহেল বলল, স্যার, আমাদের কোম্পানিগুলো তো বেশ ভালোই চলছে, কিন্তু যদি আমরা আর একটা নতুন ফ্যাক্টরি খুলে দিই তাহলে আমাদের কাজ আরও বাড়তে পারে। আরিফ কিছুক্ষণ চুপ করে রইলেন, ভাবলেন, তারপর চেয়ার থেকে একটু পিছিয়ে গিয়ে বললেন, ফ্যাক্টরি তো খোলা যায়, কিন্তু এবার একটা শর্ত থাকবে। সোহেল অবাক হয়ে বলল, কীরকম শর্ত স্যার? আরিফ হাসতে হাসতে বললেন, এবার ফ্যাক্টরি কোনো বড় শহরে বানানো হবে না, এটা কোনো গ্রামের কাছে বানাতে হবে। সোহেলের কাছে এটা একটু অদ্ভুত লাগলো। গ্রামে? সে জিজ্ঞেস করল। আরিফ মুচকি হেসে বললেন, হ্যাঁ, গ্রামে। ওখানকার লোকদেরও কাজ পাওয়া উচিত। যদি আমাদের কোম্পানির দ্বারা কোনো গ্রামের মানুষের জীবন ভালো হয়ে যায়, তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে? সোহেল তার মালিকের চিন্তাভাবনায় গর্ব অনুভব করল। ঠিক আছে স্যার, সে বলল, আমি কয়েকটা গ্রামের জমির খবর বের করছি। কিন্তু তখনই আরিফ বললেন, না সোহেল, গ্রাম আমি বলে দেব। সোহেল চমকে উঠল, স্যার, আপনার আগে থেকেই কোনো গ্রাম জানা আছে? আরিফ হালকা হাসি দিয়ে বললেন, হ্যাঁ, একটা গ্রাম আছে, নাম হরিপুর। সোহেল তৎক্ষণাৎ নোট করে নিল, ঠিক আছে স্যার, আমি ওখানকার জমির খোঁজ নিচ্ছি। পরের দিনই সোহেল তার লোকজনকে পাঠিয়ে হরিপুর গ্রামের আশেপাশের জমির খবর বের করল। কয়েকদিন পর সে আরিফের কাছে ফিরে এলো। স্যার, ওখানে অনেক বন্ধুর জমি খালি পড়ে আছে, আমরা চাইলে সহজেই ফ্যাক্টরির জন্য জমি পেয়ে যাব। এটা শুনে আরিফ কিছুক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন। তার চোখে যেন কোনো পুরনো স্মৃতি ভাসছিল। তারপর আস্তে করে বললেন, ঠিক আছে, আমি নিজেই ওখানে যাব। সোহেল একটু অবাক হলো, স্যার, আপনি নিজে? আরিফ বললেন, হ্যাঁ, এবার আমি নিজে সব দেখতে চাই। দুদিন পর আরিফ তার গাড়ি নিয়ে হরিপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। অনেক ঘন্টার পথ পেরিয়ে যখন তিনি গ্রামে পৌঁছালেন, তখন চারদিকে শুধু সরলতা আর সরলতা। কাঁচা রাস্তা, ছোট ছোট ঘর, আর খেতে কাজ করছে মানুষ। গ্রামের সরপঞ্চ আব্দুল করিমের কাছে যখন খবর গেল যে শহরের বড় উদ্যোগপতি তাদের গ্রামে এসেছেন, তখন তিনি তৎক্ষণাৎ তার সঙ্গে দেখা করতে চলে এলেন। তারা আরিফকে খুব সম্মানের সঙ্গে স্বাগত জানালেন। বাবা, যদি সত্যিই এখানে ফ্যাক্টরি খোলে তাহলে আমাদের গ্রামের মানুষের জীবন বদলে যাবে, আব্দুল করিম বললেন। আরিফ মুচকি হেসে মাথা নাড়লেন।
তিনি জমি দেখলেন আর সেই জায়গাটা তার খুব পছন্দও হয়ে গেল। এরপর আব্দুল করিম তাকে নিজের বাড়িতে চা খাওয়াতে নিয়ে গেলেন। চা খেতে খেতে আরিফ হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন, সরপঞ্চ সাহেব, এখানে রমেশচন্দ্র নামে একজন লোক থাকেন তো? আব্দুল করিম একটু চমকে উঠলেন। হ্যাঁ, থাকেন তো বটে, কিন্তু তার অবস্থা ভালো নয়। আরিফ জিজ্ঞেস করলেন, কি হয়েছে তার? আব্দুল করিম গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, ঋণই ডুবে গেছে, চাষ থেকে কিছু হয় না, জমিও অর্ধেক বিক্রি হয়ে গেছে, ঘরে তার একটা মেয়ে আছে, অনন্যা। আরিফ চুপচাপ শুনতে থাকলেন। আব্দুল করিম আরও বললেন, মেয়েটা খুব ভালো, কিন্তু তার বিয়ে হচ্ছে না, ভালো সম্বন্ধ আসেই না। আরিফ কিছুক্ষণ ভাবলেন, তারপর আস্তে করে বললেন, আপনি কি আমাকে তার বাড়িতে নিয়ে যাবেন? আব্দুল করিম বললেন, হ্যাঁ, কেন নয়, তার বাড়ি খুব দূরে নয়। দুজনে উঠলেন আর কিছুক্ষণের মধ্যে রমেশচন্দ্রের ছোট্ট ঘরের সামনে পৌঁছে গেলেন। ঘরের অবস্থা দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছিল পরিবারটা বিপদে আছে। আব্দুল করিম চিৎকার করে ডাকলেন, আরে রমেশচন্দ্র, বাইরে এসো। ভিতর থেকে একজন হাড়গিলে লোক বেরিয়ে এলো। আব্দুল করিম বললেন, এই হলেন আরিফ সাহেব, আমাদের গ্রামে ফ্যাক্টরি লাগাতে এসেছেন। রমেশচন্দ্র সম্মানের সঙ্গে হাত জোড়লেন। তখনই আরিফ সোজা তার চোখে চোখ রেখে বললেন, আমি আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। রমেশচন্দ্র বললেন, বলুন বাবা। আরিফ শান্ত গলায় বললেন, আমি আপনার মেয়ে অনন্যার সঙ্গে বিয়ে করতে চাই। এটা শুনে রমেশচন্দ্র আর আব্দুল করিম দুজনেই হতভম্ব হয়ে গেলেন। কিছুক্ষণের জন্য সেখানে পুরোপুরি নিস্তব্ধতা নেমে এলো। আব্দুল করিম অবাক হয়ে বললেন, বাবা, তুমি এত বড় মানুষ, তবুও? আরিফ হালকা হেসে বললেন, আগে অনন্যাকে ডেকে আনুন। কিছুক্ষণ পর অনন্যা বাইরে এলো। যখন তার বাবা তাকে বললেন যে এই লোকটি তার সঙ্গে বিয়ে করতে চায়, তখন সে তৎক্ষণাৎ মাথা নেড়ে না করে দিল। কিন্তু ঠিক তখনই আরিফ পকেট থেকে একটা পুরনো ভাঁজ করা কাগজ বের করে আস্তে করে অনন্যার হাতে দিলেন। তারপর বললেন, আমার নাম আরিফ। অনন্যা যেই কাগজটা দেখল আর এই নাম শুনল, তার চোখ দুটো হঠাৎ ভিজে উঠল। কিছুক্ষণ সে কাগজটা দেখতে থাকলো, তারপর মৃদু গলায় বলল, বাবা, যদি এনারা আমার সঙ্গে বিয়ে করতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই। এই বলে সে চোখের জল লুকিয়ে ভিতরে চলে গেল। এটা দেখে রমেশচন্দ্র আর আব্দুল করিম দুজনেই পুরোপুরি হতবাক হয়ে রইলেন। আব্দুল করিম আরিফের দিকে তাকিয়ে বললেন, বাবা, আসলে এই কাগজে এমন কি আছে যে দেখামাত্র অনন্যা তার সিদ্ধান্ত বদলে ফেলল? আরিফ কিছুক্ষণ সেই ঘরের দিকে তাকিয়ে রইলেন। তারপর আস্তে করে বললেন, এই প্রশ্নের উত্তর দিতে হলে আপনাদের 15 বছর পিছনে যেতে হবে। তার চোখে যেন পুরনো দিনের স্মৃতি ভাসছিল। রমেশচন্দ্র আর সরপঞ্চ আব্দুল করিম দুজনেই চুপচাপ তার দিকে তাকিয়ে রইলেন। তাদের বোঝা হয়ে গিয়েছিল যে এই গল্পের পিছনে নিশ্চয়ই কোনো গভীর কথা লুকিয়ে আছে। আরিফ কিছুক্ষণ চারদিকে তাকালেন, তারপর আস্তে আস্তে নিজের গল্প বলতে শুরু করলেন। আজ থেকে প্রায় 15 বছর আগে আমি একদম একা ছেলে ছিলাম, আরিফ বললেন। আমার কাছে না ঘর ছিল, না পরিবার, আর না কোনো ভরসা। এটা বলতে বলতে তার গলা একটু আটকে গেল। তিনি বললেন যে ছোটবেলায় তার বাবা আগেই মারা গিয়েছিলেন। তারপর মাই তার একমাত্র ভরসা ছিলেন। মা মজুরি করে কোনো রকমে তার পেট ভরাতেন। একদিন মা তাকে সঙ্গে নিয়ে অন্য শহরে কাজের খোঁজে যাচ্ছিলেন। পথে হঠাৎ একটা বড় দুর্ঘটনা ঘটে গেল। রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তার মাকে ধাক্কা মারল। সেই দিন আরিফের পুরো দুনিয়া উজাড় হয়ে গেল। মুহূর্তের মধ্যে তার মাও তাকে ছেড়ে চলে গেলেন। সেই দুর্ঘটনার পর আরিফ পুরোপুরি একা হয়ে গেল। তখন তার বয়স মাত্র 15 বছর। এত কম বয়সে তার কাছে থাকার জন্য কোনো ঘর ছিল না, খাওয়ার জন্যও কোনো ব্যবস্থা ছিল না। অনেকদিন সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। কখনো কোনো দোকানের সামনে বসে পড়তো, কখনো কোনো মন্দিরের কাছে রাত কাটিয়ে দিত। ধীরে ধীরে তার মাথায় ঢুকে গেল যে বেঁচে থাকতে হলে নিজেকেই কিছু করতে হবে। সে দেখল কিছু বাচ্চা কাঁধে বস্তা নিয়ে শহরের গলিতে কবার জড়ো করে। তারপর সেই কবার কোনো দোকানদারের কাছে বেচে দেয় আর বদলে কিছু টাকা পায়। আরিফও সেই কাজ শুরু করে দিল। সকাল হলেই সে একটা পুরনো বস্তা নিয়ে বেরিয়ে পড়ত আর সারা দিন গলি গলি ঘুরে প্লাস্টিক, লোহার টুকরো আর খালি বোতল জড়ো করত। সন্ধ্যায় সব একটা কাবাড়ির কাছে দিয়ে দিত আর বদলে কিছু টাকা পেয়ে যেত। সেই টাকা দিয়েই সে পেট ভরাত। এভাবেই অনেক মাস কেটে গেল। জীবন কোনো রকমে চলছিল, কিন্তু তার মনে সবসময় একটা শূন্যতা থেকে যেত। মায়ের খুব মনে পড়ত। অনেক রাতে সে চুপচাপ বসে কাঁদত। একদিন এমন হলো যে কাবাড়ির কাছে সে কাবাড় দিত তার বাড়িতে বিয়ে ছিল। সেই লোকটা সব বাচ্চাদের বলে দিল, আজ কাবাড় আনার দরকার নেই, কারণ দোকান বন্ধ থাকবে। এটা শুনে বাকি বাচ্চারা তো খুশি হয়ে গেল, কিন্তু আরিফের মুখে চিন্তা ছেয়ে গেল। সেই দিন তার কাছে একটা টাকাও ছিল না। কাজ না করলে খাবে কি করে? সে সারা দিন এদিক ওদিক ঘুরে বেড়ালো। ক্ষুধা তাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছিল। শেষে ক্লান্ত হয়ে সে একটা সরকারি স্কুলের বাইরে এসে বসে পড়ল। স্কুলের বাইরে একটা বড় অশ্বত্থ গাছ ছিল আর তার নিচে চাতাল বানানো ছিল। আরিফ সেখানেই বসে পড়ল। পড়াশোনা করা বাচ্চাদের দেখে তার মন ভরে গেল।
সে ভাবতে লাগল, কত ভালো হতো যদি তার জীবনও এমন হতো, কত ভালো হতো যদি সেও স্কুলে যেত, বই পড়ত আর সাধারণ বাচ্চার মতো বাঁচতে পারত। ঠিক তখনই স্কুলের ঘণ্টা বাজল আর লাঞ্চের সময় হয়ে গেল। বাচ্চারা স্কুল থেকে বেরোতে লাগল, কেউ টিফিন খুলে খেতে লাগল আর কেউ কাছের রেডিতে ফলের চাট কিনছিল। আরিফ দূরে বসে এসব দেখছিল। ক্ষুধার কারণে তার গলা শুকিয়ে যাচ্ছিল, কিন্তু তার কাছে কিছু কেনার টাকা ছিল না। সে শুধু চুপচাপ সবাইকে দেখছিল। ঠিক তখনই স্কুল থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। সে বাকি বাচ্চাদের থেকে একটু আলাদা ছিল। তার মুখে নিষ্পাপ ভাব ছিল আর চোখে একটা অদ্ভুত চমক ছিল। তার নাম ছিল অনন্যা। অনন্যা আস্তে আস্তে হেঁটে সেই গাছের কাছে এসে পৌঁছালো যেখানে আরিফ বসেছিল। সে দেখল একটা হাড়গিলে ছেলে চুপচাপ নিচে বসে আছে আর বাকি বাচ্চাদের দেখছে। তার জামাকাপড় পুরনো ছিল আর মুখটা ক্লান্ত দেখাচ্ছিল। অনন্য কিছুক্ষণ তাকে দেখল, তারপর আস্তে করে তার কাছে এসে দাঁড়ালো। আরিফের মনে হলো হয়তো সে তাকে এখান থেকে তাড়িয়ে দেবে, তাই সে তাড়াতাড়ি উঠতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই অনন্যা পিছনে লুকিয়ে রাখা টিফিনটা সামনে এনে ধরল। সে আস্তে করে বলল, তোমার খিদে পেয়েছে না? আরিফ চমকে গেল। সে প্রথমবার কোনো অচেনা মানুষের মুখে এত আপন করে কথা বলা শুনল। সে কিছু বলল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। অনন্যা মুচকি হেসে বলল, ভয় পেও না, এই খাবার আমি তোমার সঙ্গে ভাগ করে খেতে চাই। এত বলে সে সেই চাতালে বসে পড়ল আর টিফিন খুলে দিল। তাতে ঘরের তৈরি সাধারণ কিন্তু সুস্বাদু খাবার ছিল। কিছুক্ষণ পর আরিফও আস্তে আস্তে বসে পড়ল। দুজনে পাশাপাশি বসে খাওয়া শুরু করল। সেই দিন হয়তো অনেক দিন পর আরিফের পেট ঠিকমতো ভরল। খাওয়া শেষ হওয়ার পর অনন্যা তার নাম জিজ্ঞেস করল। আরিফ আস্তে করে নিজের নাম বলল আর নিজের পুরো গল্পও বলে দিল। অনন্যা চুপচাপ তার কথা শুনতে থাকল। তার চোখে সহানুভূতি স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই দিনের পর অনন্যা তাকে এমন একটা কথা বলল যা আরিফের জীবন বদলে দেওয়ার ছিল। সে বলল, যদি তোমার খিদে পায় তাহলে প্রতিদিন এই সময় এখানে চলে এসো, আমি আমার খাবার তোমার সঙ্গে ভাগ করে নেব। সেই দিনের পর আরিফ প্রতিদিন সেই স্কুলের বাইরে আসতে লাগল। অনন্যা প্রতিদিন তার সঙ্গে দেখা করত আর দুজনে একসঙ্গে বসে খেত। ধীরে ধীরে দুজনের মধ্যে একটা নিষ্পাপ বন্ধুত্ব গড়ে উঠল। কিন্তু একদিন আরিফ দেখল অনন্যা খুব মন মরা, সে আগের মতো হাসছে না। আরিফ জিজ্ঞেস করল, কি হয়েছে, তুমি আজ এত চুপচাপ কেন? অনন্যা প্রথমে কিছু বলল না, কিন্তু পরের দিন যখন সে এলো তখন তার হাতে একটা কাগজ ছিল যাতে সে কিছু আঁকা ছিল। সে সেই কাগজ আরিফকে দেখালো। সেই আঁকায় একটা বড় সুন্দর ঘর ছিল আর সেই ঘরের সামনে দুটো বাচ্চা হাত ধরে দাঁড়িয়েছিল। আরিফ সেই ছবিটা মন দিয়ে দেখতে লাগলো আর ঠিক তখনই তার জীবনের সবচেয়ে বড় প্রতিশ্রুতি হতে চলেছিল। বন্ধুরা, সেই কাগজটা একটু কাছে নিয়ে ভালো করে দেখল। ছবিতে একটা বড় ঘর ছিল। ঘরের সামনে একটা ছেলে আর একটা মেয়ে হাত ধরে দাঁড়িয়ে। ছবিটা একদম বাচ্চাদের মতো সরল ছিল, কিন্তু তাতে একটা স্বপ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। আরিফ অনন্যার দিকে তাকিয়ে আস্তে করে জিজ্ঞেস করল, এটা কি আঁকলে তুমি? অনন্যা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু গলায় বলল, এটা আমার স্বপ্ন। আরিফ আবার ছবির দিকে তাকালো আর বলল, স্বপ্ন? অনন্যা মাথা নাড়ল আর বলল, এই ঘরটা আমার স্বপ্ন। তার মুখে হালকা বিষণ্ণতা ছিল। সে বলল যে গতরাতে এসে তার মা বাবার কথা শুনেছে। তার মা বলছিলেন ঘরটা খুব পুরনো হয়ে গেছে আর মেরামত করতে হবে, কিন্তু তার বাবা সাফ মানা করে দিয়েছেন। অনন্যা বলল, বাবা বললেন আগেই অনেক ঋণ আছে, এখন আর ঋণ নেওয়া যাবে না। এটা বলতে বলতে তার চোখে জল এসে গেল। সে আস্তে করে বলল, আমাদের ঘরটা খুব ছোট আর তাতে আমরা কোনো রকমে থাকি। বাবা খুব পরিশ্রম করেন, কিন্তু ঋণ শেষই হয় না। আরিফ চুপচাপ তার কথা শুনতে থাকল। তার প্রথমবার বোঝা হলো যে শুধু সেই কষ্টে নেই, অনন্যাও তার পরিবারের সমস্যা অনুভব করছে। অনন্যা ছবির দিকে ইশারা করে বলল, আমি চাই একদিন আমাদেরও এমন বড় ঘর হোক যাতে বাবার কোনো চিন্তা না থাকে। এই কথা শুনে আরিফ কিছুক্ষণ ভাবতে লাগল। তারপর সে সেই কাগজটা হাতে নিল আর হঠাৎ করে মাঝখান থেকে দুভাগ করে ফাড়ল। অনন্যা এটা দেখে চমকে গেল। সে তাড়াতাড়ি বলল, তুমি এমন করলে কেন? আরিফ মুচকি হেসে ছবির একটা অংশ অনন্যাকে ফিরিয়ে দিল আর অন্য অংশ নিজের কাছে রাখল। তারপর বলল, এখন এটা প্রতিশ্রুতি থাকল। অনন্যা অবাক হয়ে জিজ্ঞেস করল, কী রকম প্রতিশ্রুতি?
আরিফ পুরো গম্ভীরতার সঙ্গে বলল, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু একদিন বড় মানুষ হয়ে ফিরে আসব। সেই দিন আমরা ঠিক এমন ঘর বানাবো যেমনটা তুমি এই ছবিতে আঁকলে। এটা শুনে অনন্যার মুখে হালকা হাসি ফুটে উঠল। সে জানত এটা কোনো গল্পের মতো শোনাচ্ছে, তবুও সেই মুহূর্তে তার আরিফের কথায় বিশ্বাস হয়ে গিয়েছিল। সেই দিনের পর আরিফ সেখান থেকে চলে গেল। সে আর কখনো সেই স্কুলের বাইরে দেখা দিল না। অনন্যা অনেক দিন সেই সময় সেই গাছের কাছে গিয়ে বসে থাকত, কিন্তু আরিফ ফিরে এলো না। ধীরে ধীরে সময় কেটে গেল আর জীবন নিজের পথে চলতে লাগল। অন্যদিকে আরিফ শহর ছেড়ে ঢাকা চলে গেল। সেখানে তার জীবন আবার নতুন সংগ্রাম থেকে শুরু হলো। প্রথমে সে অনেক ছোট ছোট কাজ করল, কখনো হোটেলে বাসন মাজল, কখনো গুদামে মাল তুলল। কিন্তু তার মনে সবসময় একটাই কথা ছিল, তাকে বড় মানুষ হতে হবে। কিছুদিন পর তার দেখা হলো একটা সামাজিক সংস্থার সঙ্গে, যারা অনাথ বাচ্চাদের সাহায্য করত। সেখানে তার থাকার জায়গা মিলল, ভালো জামাকাপড় মিলল, আর পড়ার সুযোগও মিলল। আরিফ পড়াশোনায় ভালো ছিল, কিন্তু তার মন সবসময় ব্যবসার দিকে চলে যেত। সে বুঝে গিয়েছিল যে সত্যিই এগোতে হলে চাকরির চেয়ে বড় করে ভাবতে হবে। পড়াশোনার সঙ্গে সঙ্গে সে ছোট ছোট কাজ করে যেত, আর ধীরে ধীরে ব্যবসার কথা শিখতে থাকল। যখন সে বড় হলো, তখন সে কভারের কাজ থেকেই ছোট্ট ব্যবসা শুরু করল। প্রথমে সে কোম্পানিগুলো থেকে কভার কিনত আর অন্য জায়গায় বেচে দিত। ধীরে ধীরে তার কাজ বাড়তে লাগল। তার পরিশ্রম আর বুদ্ধি তার সঙ্গ দিল। কয়েক বছরের মধ্যে তার ব্যবসা বেশ বড় হয়ে গেল। এখন লোকে তাকে একজন সফল ব্যবসায়ী হিসাবে চিনতে শুরু করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে সে অনেক কোম্পানি শুরু করল, আর ধীরে ধীরে একজন বড় উদ্যোগপতি হয়ে উঠল। কিন্তু এত বছরেও সে একটা কথা কখনো ভোলেনি, সেই পুরনো কাগজের টুকরোটা। সেই টুকরোটা সে সবসময় নিজের কাছে নিরাপদে রেখে দিয়েছিল। যখনই সে সেটা দেখত, তখনই সেই ছোট্ট স্কুল, সেই অশ্বত্থ গাছ আর অনন্যার হাসি মনে পড়ে যেত। সময় কেটে যেতে যেতে আরিফের বয়স 30 বছর হয়ে গিয়েছিল। এত বছরে সে অনেক কিছু পেয়ে গিয়েছিল, কিন্তু তার মনে মাঝে মাঝে এই চিন্তা আসত যে হয়তো এখন অনন্যার বিয়ে হয়ে গেছে। গ্রামে মেয়েদের বিয়ে তাড়াতাড়ি করে দেয়, এই ভেবে সে কখনো ফিরে যাওয়ার চেষ্টা করেনি। কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছু মত ছিল। একদিন তার ম্যানেজার সোহেল বলল যে কোম্পানির একটা নতুন ফ্যাক্টরি দরকার। এই কথা শুনতেই আরিফের মনে হঠাৎ একটা চিন্তা এলো। তার সেই পুরনো গ্রাম মনে পড়ে গেল, হরিপুর। সে ভাবল যদি ওখানে ফ্যাক্টরি লাগানো যায়, তাহলে গ্রামের লোকেরা কাজ পাবে, আর হয়তো সে তার পুরনো প্রতিশ্রুতির কাছাকাছি পৌঁছে যাবে। এই ভেবেই সে হরিপুর গ্রামের নাম বলে দিল। যখন জমির খবর এলো, তখন সে নিজেই সেখানে পৌঁছে গেল। আর আজ এত বছর পর সে সেই গ্রামে দাঁড়িয়ে আছে, সেই ঘরের সামনে যেখানে অনন্যা থাকত। আরিফ তার কথা শেষ করে আস্তে করে বললেন, আমি সেই দিন যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা পূরণ করতেই আজ এখানে এসেছি। এই কথা শুনে রমেশচন্দ্র আর সরপঞ্চ আব্দুল করিম দুজনেরই চোখ ভিজে উঠল। কিন্তু তখনও তাদের জানা ছিল না যে এরপর গ্রামে কি কি ঘটতে চলেছে, কারণ এই খবর এখন আগুনের মতো পুরো হরিপুর গ্রামে ছড়িয়ে পড়তে চলেছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুরো হরিপুর গ্রামে এই কথা ছড়িয়ে পড়ল যে শহরের একজন খুব বড় উদ্যোগপতি রমেশচন্দ্রের মেয়ে অনন্যার সঙ্গে বিয়ে করতে চায়। প্রথমে তো লোকেরা বিশ্বাসই করতে পারল না। গ্রামের অনেক লোক রমেশচন্দ্রের বাড়ির বাইরে জড়ো হতে লাগল। কেউ জানালা দিয়ে উকি দিচ্ছে, কেউ উঠোনে দাঁড়িয়ে কথা বলছে। সবার মনে একটাই প্রশ্ন ছিল যে এটা কিভাবে সম্ভব। ধীরে ধীরে যখন লোকেরা আরিফের পুরো গল্প জানল, যে সে সেই ছেলে যাকে অনন্যা একদিন স্কুলের বাইরে খাবার খাইয়েছিল, তখন সবার চিন্তা বদলাতে লাগল। লোকেরা প্রথমবার বুঝল যে মানুষের ছোট্ট একটা ভালো কাজও কত বড় হয়ে উঠতে পারে। রমেশচন্দ্র তখনও বিশ্বাস করতে পারছিলেন না যে তার মেয়ের জীবনে এত বড় পরিবর্তন আসতে চলেছে। তিনি আরিফের দিকে তাকিয়ে বললেন, বাবা, আজকাল লোকে নিজের স্বার্থে সম্বন্ধ করে, কিন্তু তুমি তো একটা ছোটবেলার প্রতিশ্রুতি পালন করার জন্য এত লম্বা যাত্রা করে এসেছ। আরিফ শান্ত গলায় বললেন, চাচাজি, সেই দিন যদি অনন্যা আমাকে খাবার না দিত, তাহলে হয়তো আমি বেঁচেও থাকতাম না। সে আমাকে শুধু খাবার দেয়নি, সে আমাকে আশা দিয়েছিল। ভিতরে দাঁড়ানো অনন্যা এসব শুনছিল। তার চোখে জল ছিল, কিন্তু মুখে একটা শান্তি ছিল। তার মনে পড়ছিল সেই দিন যখন সে একটা ক্ষুধার্ত ছেলেকে নিজের টিফিন দিয়েছিল। সেই দিন সে শুধু মানবতা দেখিয়েছিল, কিন্তু তার জানা ছিল না যে সেই ছোট্ট কাজ একদিন তার পুরো জীবন বদলে দেবে। কয়েকদিনের মধ্যেই দু পরিবারের সম্মতিতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। পুরো হরিপুর গ্রামে আনন্দের পরিবেশ ছড়িয়ে পড়ল। লোকে নিজে থেকে এগিয়ে এসে সাহায্য করতে লাগল।
কেউ সাজসজ্জা করছে, কেউ খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখছে। বিয়ের দিন এলো তো গ্রামে যেন উৎসবের মতো পরিবেশ হয়ে গেল। রমেশচন্দ্রের ছোট্ট ঘরে আলো আর আনন্দ ভরে গেল। যখন আরিফের বরযাত্রী গ্রামে পৌঁছালো তখন লোকে তাকে খুব সম্মানের সঙ্গে স্বাগত জানালো। আরিফ এই বিয়েটাকে খুব সাধারণভাবে রেখেছিলেন। তার কাছে এই বিয়ে দেখানোর জন্য ছিল না, বরং একটা প্রতিশ্রুতি পালনের দিন ছিল। যখন অনন্যা বউ সেজে মণ্ডপে এলো তখন তার চোখে অনেক স্মৃতি ছিল। তার সেই স্কুলের দিন মনে পড়ছিল, সেই অশ্বত্থ গাছ মনে পড়ছিল, আর সেই ছোট্ট টিফিনটাও মনে পড়ছিল যেটা সে একদিন আরিফের সঙ্গে ভাগ করে খেয়েছিল। বিয়ের রীতিনীতি শেষ হলো আর দুজনে একটা নতুন সম্পর্কে বাধা পড়ল। রমেশচন্দ্রের চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু এই জল ছিল আনন্দের। বিয়ের পর আরিফ তার দ্বিতীয় প্রতিশ্রুতিও পালন করলেন। তিনি হরিপুর গ্রামের কাছে নিজের ফ্যাক্টরি বানাতে শুরু করলেন। ধীরে ধীরে গ্রামের লোকেরা সেখানে কাজ পেতে লাগল। যারা আগে শহরে মজুরি করতে যেত তারা এখন নিজের গ্রামেই রোজগার পেতে লাগল। কিছুদিনের মধ্যেই হরিপুর গ্রামের অবস্থা বদলাতে লাগল। লোকেদের জীবন সহজ হতে লাগল। রমেশচন্দ্র এখন ঋণের বোঝা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলেন। ঢাকায় নিজের বাড়ির দেয়ালে আরিফ সেই পুরনো কাগজের দুটা টুকরো ফ্রেম করে টাঙিয়ে রেখেছিলেন। সেই কাগজ যেটা একসময় দুভাগ হয়ে গিয়েছিল, এখন আবার এক হয়ে গিয়েছে। আর সেই দিন সবাই বুঝল যে সত্যিকারের ভালো কাজ আর সত্যিকারের প্রতিশ্রুতি কখনো বৃথা যায় না। বন্ধুরা, এই গল্পের শিক্ষা খুব সরল। জীবনে কখনো কারো সাহায্য করতে পিছপা হয় না, কারণ আমরা জানি না যে আমাদের ছোট্ট একটা ভালো কাজ কারো পুরো জীবন বদলে দিতে পারে। আর যদি আমরা কারো সঙ্গে সত্যিকারের প্রতিশ্রুতি করি তাহলে সেটা পালনের চেষ্টা অবশ্যই করতে হবে, যত সময়ই কারো না কেটে যাক। কিন্তু যদি সেই দিন অনন্যা একটা অচেনা ছেলেকে নিজের খাবার না দিত, তাহলে কি আরিফের জীবন এভাবে বদলাতো? আর যদি আরিফ চাইতো তাহলে সে তার ছোটবেলার সেই ছোট্ট প্রতিশ্রুতি ভুলে যেতে পারত, কিন্তু সে তা করেনি। আজকের সময়ে কি কেউ এত বছর পরেও নিজের প্রতিশ্রুতি পালন করতে ফিরে আসে? আর যদি তুমি আরিফের জায়গায় থাকতে তাহলে কি সত্যিই এত বছর পর সেই গ্রামে ফিরে যেতে? আর যদি তুমি অনন্যার জায়গায় থাকতে তাহলে কি একটা অচেনা ছেলের সঙ্গে নিজের খাবার ভাগ করে দিতে? তোমার কি মনে হয় এই গল্পে আসল মহান কাজ কে করেছে, অনন্যা না আরিফ? তোমার মতামত অবশ্যই কমেন্টে লিখো, কারণ তোমার চিন্তা কারো ভাগ্য বদলে দিতে পারে। আর যদি তোমার এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের জন্য চ্যানেল আদনান বয়েসকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরের গল্পে দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।